প্রিয় তরুণ সমাজ, সিল্ক সিটি রাজশাহী থেকে গান্ধী কেন্দ্রের শুভেচ্ছা নিন। আমরা আজকে একটু নতুন বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু কথা বলবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে শিরোনাম দিয়েছি কাণ্ডারিবিহীন দিশাহীন জাতি। বিশেষভাবে আমাদের তরুণ সমাজ এখন দিশাহীন এবং কাণ্ডারিবিহীন অবস্থায় তারা আছেন। কেন আছেন, কিভাবে তারা দিশাহীন হয়ে যাচ্ছেন, কারা এর জন্য দায়ী, আর কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো সম্ভব, সেই সব নিয়ে আমরা একটু ধারাবাহিকভাবে কথা বলবার চেষ্টা করব। এর পেছনে কারণগুলো কি, কেন আমাদের তরুণ সমাজ এত হতাশ, কেন তারা সুযোগ পেলেই বিদেশে চলে যেতে চান। অবশ্য আমরা যে এ পর্যন্ত প্রায় 30টি ভিডিও করেছি, সেখানে আমরা এগুলো নানাভাবে বলবার চেষ্টা করেছি। শুরু করেছি এই ক্রান্তিকাল দিয়েই, তরুণদেরকে আহ্বান করেছি গান্ধী কেন্দ্রের পক্ষ থেকে যে তাদের কি করা উচিত, কি করা উচিত নয়। তো দেশ যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে এটা যেমন সত্য, আবার আমরা যেমন বলেছি যে কাণ্ডারিবিহীন দিশাহীন জাতি। জাতি মানে কি? আমাদের তরুণ সমাজই হলো আমাদের জাতির প্রতিনিধিত্ব করে, তারাই জাতি। তারা যদি ঠিক থাকেন, তারা যদি ভালো থাকেন, তাহলে জাতি ভালো। আর একটা দেশের তরুণ সমাজ অর্থাৎ তরুণ তরুণী সবাই মিলে বা যুব শক্তি, যেটা যুব সমাজ যদি ভালো না থাকে, এবং যুব সমাজ মানে কি? সংখ্যাগরিষ্ঠ 90-95 জনের ভালো থাকতে হবে। 5 জন যুবক বা তরুণ তরুণী ভালো থাকলে আমরা তাকে সেটা বলবো না যে তারা ভালো আছেন, যুব সমাজ ভালো আছে, সেটা আমরা বলতে পারি না। আমাদেরকে সংখ্যাগরিষ্ঠের দিকে তাকাতে হবে, যেইটা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জন্ম থেকে এটা ছিল না। বাংলাদেশের জন্ম থেকেই যারা রাজনীতি করতেন তারা বক্তৃতা বিবৃতিতে যতই বলতেন জাতি, তারা জাতির প্রতিনিধিত্ব করতেন না। তারা একটা সময় বুর্জোয়াদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, তখন বাম রাজনীতিকরা এর মধ্যে যে ভূমিকা রাখার কথা তারা সেটা করতে পারেন নাই। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। মূল কথা যেটা, আমরা সেখানে যাবার চেষ্টা করব, সেটা হলো যে আপনারা জানেন কাণ্ডারি বলতে আমরা বুঝি যে একটা নৌকা, তার যিনি মাঝি, যিনি নির্দিষ্ট গন্তব্যে তার নৌকার যাত্রীদেরকে নিয়ে যেতে পারে, তাকে আমরা কাণ্ডারি বলি। আর দিশা বলতে একটা দিক নির্দেশনা, কোন দিকে আমরা যাব, আমাদের লক্ষ্যটা কি, আমাদের গোলটা কি, সেটা হলো দিশা। তাহলে শিরোনাম থেকেই বুঝতে পারবেন যে কাণ্ডারি নেই, অর্থাৎ আমাদের নৌকার মাঝি নেই। এখন নৌকায় ধরেন যমুনা নদীতে 50 জন যাত্রী আছে, মাঝিটা হঠাৎ করে নৌকার ভেতর থেকে পড়ে গেল নদীর মধ্যে, তাহলে নৌকা কি গন্তব্য যেতে পারবেন না। আর সেই নৌকাকে তখন আমরা কি বলবো? যে এই নৌকা এখন দিশাহীন। এখন প্রকৃতি তার বাতাস হোক, স্রোত হোক, যেখানে নিয়ে যাবে তাদেরকে সেখানেই যেতে হবে, কিন্তু তাদের গন্তব্যে কিন্তু তারা যেতে পারবে। এটা একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু তরুণ সমাজের জন্য কথা বলছি। সুতরাং আমাদের এই যে সংখ্যাগরিষ্ঠ অংশ, তারা হতাশাগ্রস্ত, তারা নানাভাবে অসন্তুষ্ট, এবং অসন্তুষ্ট বলেই এর আগে আমরা একদম প্রাথমিকভাবে যে কথাগুলো বলবার চেষ্টা করেছি, বাংলাদেশের একটি বহুল পঠিত দৈনিক পত্রিকা প্রথম আলোর রেফারেন্স দিয়ে, যে সেখানে 42% তরুণ দেশ ছেড়ে চলে যেতে চান, 70%-এর বেশি তারা রাজনৈতিক ব্যবস্থায় অসন্তুষ্ট, কারণ তারা ভয়ের মধ্যে থাকেন, তারা মন খুলে কথা বলতে পারেন না, যেটাকে আমরা বলি কথা বলার স্বাধীনতা, সেটা নেই। সেই সব নিয়ে তারা বিদেশে চলে যেতে চান। কিন্তু সেইখানেই আমরা প্রথমে বলেছিলাম যে যারা লেখাপড়া করেন সচ্ছল ঘরের, অথবা অসচ্ছল ঘর থেকেও লেখাপড়া করেন, কোনো কষ্ট করে তারা যেতে পারবেন, অথবা যাদের বাপদাদার একটা ছোট্ট বাড়ি আছে বা ধার কর্য করে যারা বিদেশে যেতে পারবেন, তারা হয়তো যাবেন। তাদের সংখ্যা কত? কিন্তু তাদের বাইরে বড় যে সংখ্যাটা, যারা চাইলেও বিদেশে যেতে পারবেন না, এই শিরোনামেও আমাদের একটা ভিডিও আছে যে যারা চাইলেও বিদেশে যেতে পারবেন না, তাদের জন্য গান্ধী কেন্দ্র পথ দেখাবে। তো সেই কথাগুলোর আমরা যে ভিডিওগুলো করছি, আসলে আমরা দেখছি যে সেই ভিডিওগুলোতে তেমন সাড়া নেই। তরুণ সমাজ সেগুলো দেখেন কিনা আমরা জানি না, তবে
যখনই রাজনৈতিক বিতর্ক নিয়ে আমাদের যে সব পরিচিত সাংবাদিক বন্ধুরা আছেন, তারা প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কন্টেন্ট তৈরি করেন, সেগুলোর কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আছে। আপনি বলতে পারেন যে আমার ভিউ নাই দেখে কি, বা আমাদের গান্ধী কেন্দ্রের ভিউ নাই দেখে কি আমরা অসন্তুষ্ট? না, তা না। ভিউ না থাকা মানে বড় একটা জনগণের কাছে আমাদের বক্তব্য পৌঁছাচ্ছে না, এইটা। আমরা কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করে চলবো সেরকম লোক না, আমরা তো শ্রমিক, আমরা এমনি শ্রমজীবী মানুষ, কাজকর্ম করে খাই, ওখান থেকে আমাদের যেভাবে চলে সেটাতেই আমরা সন্তুষ্ট। কিন্তু এখানে এই যে ভিউয়ের কথা বলা হলো এই জন্য যে তরুণরা দেখছি যে তারা রাজনৈতিক, আমি বিতর্ক বলবো না, কূটতর্ক, সেগুলো শুনতে যত আগ্রহী, এবং কেন শুনতে আগ্রহী তার পেছনেও কারণ আছে। সেইটা এইটাই যে কাণ্ডারি যদি থাকতো, যদি দেশের তরুণদের দিশা থাকতো, তারা যদি দিশাহীন না হতেন, তাহলে আমাদেরই সবচেয়ে বেশি কথা সবাই শুনতেন। গান্ধী কেন্দ্রে এতদিনে দেখা যেত 6 মাসে সমগ্র দেশ ছেড়ে, দেশ তো আছেই, দেশের বাইরে যারা বাঙালি সমাজ আছে তাদের কাছে চলে যেত, কিন্তু যায়নি। কারণ আমরা কথা বলছি যুবকদের দিশা দেবার জন্য, তাদের ভেতর থেকে কাণ্ডারি তৈরি করবার জন্য, তাদের যে বেকারত্বের সমস্যা, যেখান থেকে তাদের হতাশার জন্ম, সেই বেকারত্ব যাতে দূর করা যায়, কিভাবে তারা দূর করতে পারেন, কিভাবে তারা আত্মকর্মসংস্থান অথবা স্বকর্মসংস্থান তৈরি করতে পারেন, সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো করছি। এবং এর কিছুদিন আগে যে এই যে ভারতের পণ্য বর্জন, সেখানেও আমরা প্রায় 10টা ভিডিও করেছি। সেখানেও আমরা নির্মোহ থেকে পক্ষপাতহীনভাবে সত্যিকার কথাগুলো বলবার চেষ্টা করেছি যে আমাদের কি করা উচিত, তরুণদের কি করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে সেখানেও দর্শক নেই। আমরা লাইক শেয়ারের কথা বলছি না, কিন্তু প্রশ্ন হলো যে আমাদের কথাগুলো যদি তরুণদের সংখ্যাগরিষ্ঠ অংশের কাছে যেতে হয়, তাহলে তো তাদেরকে এটা দেখতে হবে, তাই না? এখন এটা সত্য আমরা 2 বছর 4 বছর থেকে এটা করছি না, কারণ সেটা করার মতো আমাদের সুযোগ ছিল না। আমরা হয়তো পরে দেখেছি যে যেহেতু এই সমাজ মাধ্যমে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করলে সেগুলো যদি মানুষজন দেখে, তাহলে খুব সহজে বহু মানুষের কাছে, সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে পৌঁছা যায়। সেই কারণে আমরা এটা করেছি। তাছাড়া আমাদের এই সময়ে আমাদের এই যে ইউটিউব করা, ইউটিউবার হওয়া, কন্টেন্ট ক্রিয়েট করা, এইটাও আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হলো মানুষের কর্মসংস্থান। তবে এটা সত্য যে আমাদের ইউটিউবে দেখবেন যে হাজারো মানুষ, তরুণীরাই, তারা দেখা যাচ্ছে বিভিন্ন কর্মসংস্থানের উপরে ভিডিও করে, নানা জিনিস তৈরি করবার মাধ্যমে, যাতে করে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন তারা। তারপরে অনেকে ব্যবসার জন্য ছোটোখাটো প্ল্যাটফর্ম, এটা তো আছে, ফেসবুক প্ল্যাটফর্ম আছে, পেজ খুলে সেখানে লাইভে গিয়ে তারা ব্যবসা করতে পারছেন। এগুলো সকলেই জানেন। সেই দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমার মনে হয় সবার আগে আমাদেরই কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হওয়ার প্রয়োজন ছিল। হয়তো আমরা সেটা করতে পারিনি, আমরা কয়েক মাস যাবৎ করছি, কিন্তু শেষে তো একেবারে আমরা, তারপরেও তো আমরা শুরু করতে পেরেছি। কিন্তু এখানে যদি জনগণ, বিশেষ করে তরুণ সমাজ আমাদেরকে এগুলো না দেখেন, আমাদেরকে প্রতিক্রিয়া না জানান, এবং তারা কিভাবে কি চান, এগুলোর মধ্যে দিয়ে আমাদের যেই মত বিনিময়, যেহেতু আমরা এটা একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, গান্ধী কেন্দ্র হলো একটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, সামাজিক প্রতিষ্ঠানও না, এটা সরাসরি আমাদের তরুণীদের, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান তৈরি করে দেবার জন্য একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করিয়েছি। এবং যেখানে আমরা বলছি যে কর্মসংস্থানও উৎপাদন করা যায়, বোঝার চেষ্টা করে। এবং সেই কারণে আমরা সেলফ এমপ্লয়মেন্ট ম্যানুফ্যাকচারিং স্কুল, বিডি বলে একটা স্কুলও আমরা চালু করেছি। কারণ আপনারা স্কুলে সকলে গিয়েছেন, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বা কেউ যাননি সেইটা না, আমাদের স্কুলের অর্থটা অন্যরকম। আমাদের স্কুলটা এই প্রথাগত দেশের কোনো ওই যে একটা ঘরের মধ্যে চেয়ার, টেবিল, বেঞ্চ নিয়ে বসে ছাত্রদের পড়ার স্কুল না। এটাকে আমরা বলি পৃথিবীর পাঠশালা, যেটা ম্যাক্সিম গোর্কি বলতেন, ঠিক আছে না? আমাদের পাঠশালাটা বা আমাদের স্কুলটা হলো একেবারে প্র্যাকটিক্যাল একটা স্কুল, যেখানে আমরা কিন্তু আমরা যখন একটি পণ্য তৈরি করব, তার তো একটা গাইডলাইন দিতে হবে, তার কিছু তত্ত্বীয় দিক থাকবে, তারপরে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, তারপরে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষাগার লাগবে, ল্যাব থাকবে, সেখান থেকে ল্যাব স্কেলে উৎপাদন করবেন, তারপরে কমার্শিয়াল প্রোডাকশন করবেন, গুণগত মান নিয়ন্ত্রণ করবেন। এই সব কিছু মিলে
যে স্কুল সেটাকে আমরা নাম দিয়েছি। এবং এই স্কুলে ছাত্ররা যারা এইখানে শিখবে তাদের কোনো বিদ্যালয়ের শিক্ষা থাকার দরকার নাই, থাকলে খুবই ভালো। বিএসসি এমএসসি পাস করেও আমাদের এখানে তারা যোগ দিতে পারেন, তাতেও যেমন সমস্যা নেই, আরও খুব ভালো হবে কাজটা করতে। আবার যারা কখনো স্কুলে যান নাই, যেসব তরুণ তরুণী যারা সমাজ এবং এই রাষ্ট্র তাদেরকে সুবিধা বঞ্চিত করেছে, তারাও সেখানে যেতে পারবেন। সুতরাং আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা এই বক্তব্যের মধ্য দিয়ে কাণ্ডারিবিহীন দিশাহীন জাতি, এখানে কিন্তু আমরা অর্থনীতি এবং সমাজনীতির সাথে রাজনীতিকে যুক্ত করেই কথা বলবো। কারণ এই কাণ্ডারিবিহীন আমাদের যে তরুণ সমাজ হয়েছেন, তারা যে দিশাহীন হয়ে গেছেন, তার জন্য দায়ী সম্পূর্ণভাবে রাজনীতিকরা। সেই রাজনীতিক শাসক শ্রেণীর মধ্যে না আগে শাসক ছিলেন বা কখনো শাসক ছিলেন না, তারা শাসক হতে চান, তাতে কিছু আসা যায় না। কিন্তু সমগ্র রাজনৈতিক শক্তি এবং নিঃসন্দেহে তাদের সঙ্গে আমাদের যে তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী, যারা নাগরিক সমাজ, অর্থনীতিবিদ, অবশ্যই তারা সকলে মিলেই দায়ী, কিন্তু তারাও রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। সে কারণে আমাদেরকে এখন তরুণ সম্প্রদায় যদি তাদের নিজেদের ভালোটা বুঝে নিতে চায়, তাহলে তাদের এই যে আমরা ক্রান্তিকালে আছি, সংকটকালে আছি, এটা বুঝতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আমাদের তরুণরা কাণ্ডারিবিহীন, অর্থাৎ তাদের কোনো পথপ্রদর্শক নাই, তাদের নৌকায় মাঝি নাই, নৌকার ভেতরে তারা আছে। যমুনা নদীর বললাম, বা যে পদ্মা নদী বলেন, তিস্তা নদী বলেন, নদীর মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। তাহলে তারা লক্ষ্যে পৌঁছাইতে বা তাদের যে গোল, তারা যেই জায়গাটাতে যেতে চাচ্ছেন সেইখানে তারা পৌঁছাতে পারছেন না। সুতরাং আমরা এটাকে ধারাবাহিকভাবে আমরা বলবার চেষ্টা করব যে কেন আমাদের তরুণরা কাণ্ডারিবিহীন হলেন, দিশাহীন হলেন, এবং তাদের এই সংকট কাল বা ক্রান্তিকাল তারা কিভাবে অতিক্রম করবেন, সেই সব নিয়ে আসলে আমরা যে ভিডিওগুলো ইতিমধ্যে করেছি গান্ধী কেন্দ্র থেকে তরুণদের কর্মসংস্থানের জন্য বা উন্নয়ন নিয়ে আমরা কিছু কথা বলেছি, যে উন্নয়ন কি, কারা এই উন্নয়নের নায়ক নায়িকা এবং কারা এটার আসল অংশীদার, সেই কথাগুলো বলবার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমাদের যে গান্ধী কেন্দ্র, আমরা এখন থেকে সবসময় আমাদের গান্ধী কেন্দ্র এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটা আমরা প্রত্যেকটা ভিডিওতে যেখানে ডেসক্রিপশন থাকে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করব তরুণরা যেন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবার চেষ্টা করে। তো এই মুহূর্তে এই ভিডিওটা এখানে শেষ করছি, আরেকটি ভিডিও করব। সেই সময় পর্যন্ত আপনাদের ধন্যবাদ।